ফেসবুকে সারা দিন ধরে বিকেল থেকে দুপুর থেকে প্রতিদিন ধরে আপনারা যে লেখালেখি করছেন সাবাস বাংলাদেশ বলতে ইচ্ছা করছে। আসলে সাবাস বাংলাদেশ মানে কি? আসলে সাবাস বাংলাদেশ মানে আজ রাত থেকে যেভাবে সংখ্যালঘুদের বাড়িতে হামলা হচ্ছে সেইটার লাইভ টেলিকাস্ট নয় তো। বরিশাল দেখুন, আরেকবার বরিশালের কান্না শুনুন, প্রতিটা জেলার কান্না শোনাবো আজ, শুনুন। গায়ে কাটা দিচ্ছে না তো? চামড়াতে কোনো আঘাত লাগছে না তো? এই মোটা চামড়া হয়ে গেছে তো? বেশ, ঠিক আছে। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আছে, সেই ব্রেকিং নিউজটার কিছুটা রিলিফ আপনাদের, তারপরে আরো এরকম কান্নার আওয়াজ শোনাবো। এই মুহূর্তে শেখ হাসিনা যিনি দিল্লিতে রয়েছেন, আপাতত দিল্লিতে হিন্ডন এয়ারবেসে যিনি রয়েছেন, তিনি এই মুহূর্তে অজিত ডোভালের সাথে সাক্ষাৎ করেছেন। সেখানেই শেখ হাসিনা অজিত ডোভালের সাথে সাক্ষাৎ করেছেন। অজিত ডোভাল এবং শেখ হাসিনা, এই দেখুন এই মুহূর্তে অজিত ডোভালের বেরিয়ে যাওয়ার গাড়ি, অজিত ডোভালের কনভয় বেরিয়ে গেল হিন্ডন বায়ু সেনা ঘাঁটি থেকে, অর্থাৎ শেখ হাসিনার প্লেন বাংলাদেশ থেকে আগরতলার আকাশ দিয়ে ঢোকে একেবারে সোজা দিল্লিতে। প্রথমে মনে হয়েছিল কলকাতায় আসছে, কিন্তু দিল্লিতে, অর্থাৎ দিল্লি থেকে কিছুটা এগিয়ে গাজিয়াবাদে হিন্ডন এয়ারবেস আছে, সেখানে শেখ হাসিনার প্লেন নামে। শেখ হাসিনা পালিয়ে আসেন বাংলাদেশ থেকে এবং তারপর শেখ হাসিনা ওখানেই বিকেল 5:30 থেকে এখন বাজে রাত 8টা, ওখানকারই যে গেস্ট রুম আছে সেখানে অতিথি নিবাসে আজ রাত আপাতত থাকবেন বলে জানা যাচ্ছে। অজিত ডোভাল, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তিনি ওখানে রয়েছেন। কথা হয়েছে দুজনের, কি কথা? জবাব চায় বাংলা, জানতে চায় বাংলা। শেখ হাসিনার জমানা শেষ, একটা দেশ, যে দেশ তরতর করে এগিয়ে যাচ্ছিল, সেই দেশের উন্নতি বোধহয় অনেকের পোষালো না। দেশটাকে পেছনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার বোধহয় চেষ্টা হলো এবং সেই চেষ্টা সফল হলো। মৌলবাদীরা সফল হলো, তালিবানিরা সফল হলো। পাশাপাশি আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে আরেকটা ব্রেকিং নিউজ, এটা পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা ব্রেকিং নিউজ আসছে শিলিগুড়ি থেকে, শিলিগুড়ি ফুলবাড়ি থেকে। এই মুহূর্তে শিলিগুড়ি ফুলবাড়ি থেকে আরেকটা ব্রেকিং নিউজ। এই মুহূর্তে শিলিগুড়ি ফুলবাড়িতে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। শিলিগুড়ি ফুলবাড়ি সীমান্তে ভারতীয় সেনা, সীমান্তে বাড়ানো হলো নিরাপত্তা। ভারতীয় সেনা এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বর্ডার এরিয়া আছে সব জায়গাতে ভারতীয় সেনা, বিএসএফ সবাই হাই অ্যালার্টে দাঁড়িয়ে পড়ছে। ভারতীয় সেনা পৌঁছে গেছে, সীমান্তে এসে পৌঁছেছে ভারতীয় সেনা, আধা সামরিক বাহিনী রয়েছে। শিলিগুড়ি ফুলবাড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বর্ডার এরিয়া, সেখানে ভারতীয় সেনা এই মুহূর্তে, ইন্ডিয়ান আর্মি ঢুকে পড়েছে। ইন্ডিয়ান আর্মি প্রোটেকশন দিচ্ছে। দেখুন একের পর এক ইন্ডিয়ান আর্মির যে ট্রাক, সেই ট্রাকগুলো দাঁড়িয়ে রয়েছে শিলিগুড়ি সীমান্ত, অর্থাৎ ওপার থেকে কেউ যাতে এপারে না চলে আসে, কোনো জঙ্গি না আসতে পারে এবং কোনো অনুপ্রবেশকারী না আসতে পারে। বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে। এবং তার পাশাপাশি আমি কান্না দেখানোর চেষ্টা করছিলাম, দেখাচ্ছিলাম এবং এই মুহূর্তে দেখাবো। একদিকে হিন্দুদেরকে নিধনযজ্ঞ শুরু হয়েছে, ভাঙচুর শুরু হয়েছে বাংলাদেশে। অন্য দেশে প্রধান বিচারপতির বাড়ি, মানে এরা বিচার ব্যবস্থা, তো কারা বলছিল কোটা বিরোধী আন্দোলন, এটা কোটা বিরোধী আন্দোলন ছিল, কোটা বিরোধী আন্দোলনের মুখোশ ছিল। আসলে বাংলাদেশ, যে বাংলাদেশ তত্তর করে এগিয়ে যাচ্ছিল, সেই বাংলাদেশকে টেনে পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা। শেখ হাসিনা যে বাংলাদেশকে 1 নম্বরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছিলেন জিডিপিতে, দেখুন এই মুহূর্তে প্রধান বিচারপতি, তার বাড়ি তছনছ করা হচ্ছে। প্রধান বিচারপতি কি করেছে, আদালত কি করেছে, তার মানে আসলে সমস্ত প্রতিষ্ঠান ভেঙে ফেলতে চায় এই মৌলবাদীরা, এই তালিবানিরা। দেখুন কিভাবে, আমি একবার শোনানোর চেষ্টা করব।
দেশের প্রধান বিচারপতি কি করেছে বাংলার মানুষ জবাব চায়, বা প্রধান বিচারপতির বাড়িতে ঢুকে পড়া হলো। দেখুন, দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টই বলল কোটা তুলে দাও, বন্ধ করে দাও। তাহলে আসলে সুপ্রিম কোর্ট বিরোধী এই আন্দোলন ছিল, এই আন্দোলন আসলে শেখ হাসিনার সরকারটাকে ফেলে দেওয়ার আন্দোলন ছিল। এই আন্দোলনটা আসলে ছিল পাকিস্তান এবং আফগানিস্তানের মতন বাংলাদেশকে নিজের জমি তৈরি করার চেষ্টা উগ্রপন্থীদের। এবং আমি বারবার বলছি, এই বাংলাদেশে যে কাজটা হচ্ছে, নির্লজ্জের মতন পশ্চিমবঙ্গে বসে কিছু লোক বাংলাদেশকে এবং বাংলাদেশের এই আন্দোলনকে সাবাসী জানাচ্ছেন। শেখ হাসিনা বলছেন তিনি নাকি ডিক্টেটর, কিন্তু তাদের মুখ থেকে একবারও এই হিন্দু নিধন যজ্ঞ যেটা চালানো হচ্ছে সেটা নিয়ে কথা আসবে না। শেখ মুজিবুর রহমানের যে মূর্তি, সেই মূর্তি যে ভেঙে চুড়ে ভয়ঙ্কর রকম অবস্থায় নিয়ে যাওয়া হলো, সেটা কেউ বলবে না। আসলে এই যে আবহাওয়াটা, এই বাতাবরণটা, সেটা কন্ডিশনিং শুরু হয়ে গেছিল 6 মাস আগে থেকে, 1 বছর আগে থেকে। এবং তারা প্রকাশ্যে ইতিমধ্যে বলতে শুরু করছে, শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙেছি, শেখ হাসিনাকে বাংলা ছাড়া করেছি, এবার ভারতীয়দেরকে বাংলা ছাড়া করব। বারবার সেখানকার কিছু নির্দিষ্ট মানুষ এগুলো বলতে শুরু করেছে, কিছু মৌলবী এগুলো বলতে শুরু করেছে। একবার শোনাবো। প্রথম দেখুন, ভারত বিরোধিতা কোথা থেকে শুরু হয়েছে, একবার শোনাবো। 2040 সালের পরে বাংলাদেশে ইসলাম ছাড়া আর কিছু থাকবে না ইনশাআল্লাহ। 2040 সালের পরে এমন বাংলাদেশ হবে, যদি কেউ এসপি আর ডিসি হতে চায়, সূরা ফাতিহার বিশুদ্ধ অর্থ বলতে না পারলে ডিসি এসপি বানানো হবে না ইনশাআল্লাহ। ওয়েট এন্ড সি। এমন বাংলাদেশ আমরা গর্ব, আমরা আঙ্গুল চটবো না, বসে থাকবো না। আর বসে নেই ওলামায়ে কেরাম। অচিরেই বাংলাদেশে দেখবেন উত্তাল তরঙ্গ হবে, ইসলামের জোয়ারে সমস্ত নাপাক ভেসে সয়লাভ হয়ে যাবে সাগর ইনশাআল্লাহ। কেউ যদি 2040 সালের পরে বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে চান, বুখারী শরীফ পড়াবার যোগ্যতা না থাকলে প্রধানমন্ত্রী বানানো হবে না। চমৎকার। তার মানে হিমন্ত বিশ্ব শর্মা যে কথাগুলো বলেছিলেন, বা এই ছবি শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে ফেলা হচ্ছে, একেবারে গুড়িয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। শেখ হাসিনা পালিয়ে গেছেন, দখল নিয়েছে এই মৌলবাদীরা। 2040 সালের মধ্যে হিন্দু শূন্য করে দেবে, এরা পণ করেছে যেন বাংলাদেশ হিন্দু শূন্য হয়ে যাবে। এরা দাবি করছে, এরা বারবার বলছে, এটা তাদের স্বপ্ন। আমরা এখনো চুপ করে বসে থাকবো? এবং ঠিক সেই জায়গা থেকে আমার যে প্রশ্নগুলো, আজ আপনাদেরকে এই প্রশ্নগুলো করছি, আপনারা ফেসবুকে লিখুন তো। এই মুহূর্তে যারা ফেসবুকে দেখছেন, লক্ষ লক্ষ মানুষ ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব সোশ্যাল মিডিয়াতে এবং টুইটারে দেখছেন, এবার এবার হিন্দু শূন্য হবে বাংলাদেশ, হিন্দু শূন্য হয়ে যাবে বাংলাদেশ। হিন্দু বলে কিছু ছিল। এই যে নারায়ণগঞ্জ, একটি জায়গার নাম নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ জায়গাটার নাম কেন? নিশ্চয়ই ওখানে নারায়ণ পুজো হতো, বা কিছু মানুষ সেখানে নারায়ণ বন্দনা করতেন। এই যে ব্রাহ্মণবেড়িয়া, নিশ্চয়ই সেখানে ব্রাহ্মণেরা কেউ ছিল। এই যে বড় শিবতলা ছিল নিশ্চয়ই। সবটা মুছে ফেলা হবে। মৌলবী যে কথাটা বলেছে, একদিকে এই প্রশ্ন, অন্যদিকে মৌলবী যে কথাটা বলেছে, একবার শোনাবো। 2040 সালের পরে বাংলাদেশে ইসলাম ছাড়া আর কিছু থাকবে না ইনশাআল্লাহ। 2040 সালের পরে এমন বাংলাদেশ হবে, যদি কেউ এসপি আর ডিসি হতে চায়, সূরা ফাতিহার বিশুদ্ধ অর্থ বলতে না পারলে ডিসি এসপি বানানো হবে না ইনশাআল্লাহ। ওয়েট এন্ড সি। এমন বাংলাদেশ আমরা গর্ব, আমরা আঙ্গুল চটবো না, বসে থাকবো না। আর বসে নেই ওলামায়ে কেরাম। অচিরেই বাংলাদেশে দেখবেন উত্তাল তরঙ্গ হবে, ইসলামের জোয়ারে সমস্ত নাপাক ভেসে সয়লাভ হয়ে যাবে সাগর ইনশাআল্লাহ। কেউ যদি 2040 সালের পরে বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে চান, বুখারী শরীফ পড়াবার যোগ্যতা না থাকলে প্রধানমন্ত্রী বানানো হবে না। হিন্দু শূন্য হবে বাংলাদেশ। আমি জবাব চাই বাংলা। এই মুহূর্তে ভারতীয় সময় 8:25 বাজে, ভারতীয় সময় 8:25 যখন জবাব চাই বাংলা করছে, এই মুহূর্তে আমাকে পিসিআর বলছে আরও কিছু জেলার আরও কিছু খবর দেখাও। মেহেদীপুরের এই সময়ের
ছবি এই মুহূর্তে মেহেদিপুরের ছবি আমি এই মুহূর্তে একবার ফুল ফ্রেমে দেখানোর চেষ্টা করব, এবং শব্দ যদি কিছু থাকে। এই মুহূর্তে এই ছবি আবারও হিন্দুদের ঘরে আক্রমণের ছবি এই মুহূর্তে, এবং ঠিক সেই জায়গা থেকে আমি জানি না মেহেন্দিপুরে এবং অন্যান্য জেলাতে আর কতদিন এই জিনিসটা চলবে। আমার দ্বিতীয় প্রশ্ন, ময়ূকের দ্বিতীয় প্রশ্ন এই মুহূর্তে ভালো করে শুনুন, ভালো করে দেখুন। এই মুহূর্তে দ্বিতীয় প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রভূত ভয়, মারাত্মক আগ্নেয়গিরির ওপর বসে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ। একদিকে বর্ডার, একদিকে এরকম কিছু কাঁটাতার বিহীন সীমান্ত অঞ্চল রয়েছে, রান্নাঘর এপারে, বসার ঘর ওপারে। কিছু জায়গা রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মাঝে, যেখানে মাঝে নদী, মাঝে রেলওয়ে প্ল্যাটফর্ম বা ট্রেন, যেখানে দাঁড়ায় কার শেড, এবং দুদিকে দুটো দেশ। ভয়ঙ্কর অবস্থা, এবং এটা তৈরি করা হয়েছে। 3 নম্বর প্রশ্ন এই মুহূর্তে, ঘুম ভাঙবে না তবু? এই যে জীবনমুখী গান যারা গাইছেন, এই যে বড় বড় কবিতা যারা লিখছেন, এই যে ফেসবুকে আপনারা চিহ্নিত করে তাদের একটাই প্রশ্ন করুন, এই ছবিগুলো কেন তারা দেখাতে পারছে না? আপনারা দেখান, বাংলাদেশ নিয়ে আপনারা কথা বলুন, কিন্তু আসলে আপনারা বাংলাদেশে মৌলবাদীদের সাথে হাতে হাত মিলিয়ে একটা গণতান্ত্রিক সরকারকে ফেলে দিয়ে আসলে বাংলাদেশে তালিবানি রাজ কায়েম করে দিলেন না তো? ভারত বিরোধিতা আজকে থেকে নয়, এটার একটা আবহাওয়া তৈরি হয়েছিল। ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি বলা হয়েছিল, শুনুন এই মুহূর্তে, শুনুন সেই ছবি, সেই স্লোগান, রাস্তায় যে স্লোগান দেওয়া হয়েছিল এই মুহূর্তে শুনুন। একদিকে উত্তাল জনগণ, উত্তাল স্লোগানে ঢাকা বাংলাদেশের ছবি, কিন্তু কি বলছে কান পেতে শুনুন এই মুহূর্তে, শুনুন ভারত যাদের মামার বাড়ি স্লোগান। জনগণ ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতীয় আগ্রাসন দেখে দাও জনগণ, ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। হিন্দু শূন্য বাংলাদেশ, ভারত বিরোধী বাংলাদেশ তৈরি করার আসলে একটা আবহাওয়া তৈরি হয়েছিল এভাবে। এছাড়া ভারত বিরোধী স্লোগান, ভারতের হাসপাতালে বাংলাদেশের বহু মানুষ আসেন, বাংলায় কলকাতার হাসপাতালে বাংলাদেশের বহু মানুষ লিভার ট্রান্সপ্লান্ট করতে, হার্ট ট্রান্সপ্লান্ট করতে, ব্লাড ট্রান্সফিউশন করতে বহু মানুষ আসেন। ফুল ফ্রেমে দেখবো একবার, শুনি। ফিরে যা মোদির সন্তানেরা। মানে ভারতবর্ষের যে সমস্ত মানুষ ওখানে রয়েছেন, ভারতকে পছন্দ করেন যে সমস্ত মানুষ, তাদের ফিরে যেতে বলা হয়েছিল সেই আন্দোলনের সময়, এবং আজ তাদের বাড়ি, তাদের ঘর দৌড় কি অবস্থায় আছে আমি জানি না, কিন্তু আমি আতঙ্কিত। একবার আমি পিসিআরকে বলবো এই আতঙ্কের শব্দগুলো বারবার শোনাতে, বারবার বরিশালের যে মানুষ, এর পাল্টা আক্রমণ হচ্ছে, বরিশালের মানুষের
হিন্দু মহিলার যে শব্দ, আজ রাতে ঘুম হবে কিনা জানি না, কিন্তু একবার শুনুন। একের পর এক ব্রেকিং নিউজ আসছে, একের পর এক ছবি। আমি জানি না আজ আমি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এই কথাগুলো বলছি হয়তো, কিন্তু আমি ধন্যবাদ জানাবো সেই সমস্ত মানুষকে যারা আমাদের জন্য, পশ্চিমবঙ্গবাসীদের জন্য একটি আলাদা রাজ্য বানিয়েছিলেন। আমি জানি না এদের কি হবে, এরা হয়তো পালিয়ে আসার চেষ্টা করবে, অনুপ্রবেশকারী বলে দেওয়া হবে, এবং ভারত বলেছে একটাও অনুপ্রবেশকারীকে ঢুকতে দেওয়া হবে না। ভারত সরকার গোটা বর্ডার এরিয়াতে ইন্ডিয়ান আর্মি ডিপ্লয় করে রেখে দিয়েছে। এবং পাশাপাশি আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে আমার কাছে এসেছে, এটাও খুব মারাত্মক ব্রেকিং নিউজ, এবং এইটা নিশ্চয়ই ভারতের কমিউনিস্টরা দেখবেন। বাংলাদেশে খুন কমিউনিস্ট পার্টির নেতা, বাংলাদেশে খুন এবার কমিউনিস্ট পার্টির নেতা বেছে বেছে প্রদীপ ভৌমিক বলে এক নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করা হলো। আরেক হিন্দু, আমার বলতে কোনো দ্বিধা নেই, ইনিও হিন্দু একজন মানুষ ছিলেন, সংখ্যালঘু মানুষ। অনির্বাণ এই মুহূর্তে আমাদের সিনিয়র এডিটর রয়েছেন এই মুহূর্তে। অনির্বাণ, এটা বলতে কোনো দ্বিধা নেই যে একজন সংখ্যালঘু নেতা এই মুহূর্তে বাংলাদেশে খুন হলেন ঘটনা সূত্রে। তিনি একজন কমিউনিস্ট নেতা, প্রদীপ ভৌমিক। তার মানে বাংলাদেশি হিন্দুদেরকে টার্গেট করে করে মারাটা হচ্ছে, এটা বাস্তব, এটা ফ্যাক্ট। আমি যেটা বলে শুরু করব ময়ূক, আজ পর্যন্ত কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার ছিলেন আন্দালিব ইলিয়াস। আন্দালিব ইলিয়াসকে একটু স্মরণ করিয়ে দিই ময়ূক, আমাদের ছোটবেলাটা যার বাবার লেখা পড়ে কেটেছে, আখতারুজ্জামান ইলিয়াসের ছেলে, যার চিলেকোঠার সেপাই পড়েননি। ভারত এবং বাংলাদেশে এমন বোধহয় কোনো কমিউনিস্ট পার্টির নেতাকর্মী নেই। সেই বাংলাদেশে কমিউনিস্ট পার্টি নেতাদের কুপিয়ে খুন করা শুরু হলো, ঠিক রাজাকাররা যেভাবে মেরেছিল। চিলেকোঠার সেপাইয়ে যেমন বর্ণনা আছে তুমি হুবহু মিলিয়ে নিতে পারবে ময়ূক। পার্টি অফিসের ভিতরে, প্রেস ক্লাবের ভিতরে কর্মরত অবস্থায় ঢুকে কুপিয়ে কুপিয়ে খুন জামাত শিবিরের। এবং এটা বলছে অন্য কেউ না, কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশের সভাপতি এবং জেনারেল সেক্রেটারি, অর্থাৎ সভাপতি এবং সাধারণ সম্পাদক বিবৃতি দিয়ে খুনের নিন্দা করছেন এবং বলছেন এই খুনিদের শাস্তি চাই। তারা নিজেরাই বলছেন জামাত শিবির খুন করেছে ময়ূক। প্রদীপ ভৌমিককে কর্মরত অবস্থায়, তিনি একজন সাংবাদিকও ছিলেন, রায়গঞ্জ প্রেস ক্লাবের ভিতরে ঢুকে কুপিয়ে খুন করা হয়। এবং তিনি যে জেলা, রায়গঞ্জ জেলার জেলা কমিটির সদস্য ছিলেন, সেই জেলা কমিটির অফিসটা, পার্টি অফিসটা পুরো আগুনে ভস্মীভূত করে দেওয়া হয়েছে ময়ূক। এপারে যে সমস্ত কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরা বাংলাদেশের এই চূড়ান্ত জামাতি জেহাদিদের আন্দোলন দেখে তার মধ্যে গণ আন্দোলনের বীজ খুঁজছিলেন, তারা বোধহয় একটু ভেবে দেখতে পারেন, প্রদীপ ভৌমিকের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন ময়ূক। বেশ বেশ, এবং তার পাশাপাশি আমি আরো যে ছবিগুলো দেখাবো। অনির্বাণ, ধন্যবাদ তোমাকে। যে কথাটা বারবার বলা হচ্ছে, হিন্দুরা অস্তিত্ব সংকটে বাংলাদেশে, এবং যে কথাটা বারবার করে এই জামাতিরা, এই তালিবানিরা, এই নব্য রাজাকাররা বলার চেষ্টা করছিলেন যে হিন্দু শূন্য করে দেওয়া হবে বাংলাদেশ। একবার দেখে নি, আরেকবার মনে করিয়ে দিই, এই মুহূর্তে হিন্দু জনসংখ্যা বাংলাদেশে কত, এবং স্বাধীনতার পর থেকে। আমার খারাপ লাগছে এই ছবি বারবার পিসিআর দিচ্ছে, এটা বাঙালির বোধহয় অন্ধকারতম দিন এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি। আমি গ্রাফিক্যালি একবার যদি চেষ্টা করি দেখানোর, এই মুহূর্তে আমি অতনুকে বলবো একটু সামনে এসে এই ছবিগুলো যদি দেখানো হয়, এটা বাংলাদেশের মানুষ দেখুন এবং হিন্দুরা দেখুন। বাঙালি হিন্দু পৃথিবীর যে কোনাতেই থাকুন, দেখুন আপনারা 1941 সালে পূর্ব পাকিস্তান বা সেই সময় দাঁড়িয়ে পূর্ববঙ্গে 28% হিন্দু জনসংখ্যা ছিল। 1951 সালে সেইটা কমে হলো 22%। আমি বুঝতে পারছি 41 থেকে 51-র মধ্যে দেশভাগ হয়, বহু মানুষ এপারে চলে আসেন, একটা মাইগ্রেশনের জন্য 6% পপুলেশন কমে। কিন্তু তারপরে মজার কথা,
পাকিস্তানের অন্তর্গত হওয়ার পরে আমরা সবাই জানি কি ভয়ঙ্করভাবে বাঙালিদেরকে মারা হয়েছিল, এবং তার মধ্যে হিন্দু পপুলেশনও ছিল 51 থেকে 61-র মধ্যে দেখুন 22 থেকে 18.5%। আপনাকে বলছি বাংলাদেশের এটা হিন্দু জনসংখ্যা ছিল 28%, 1941 সালে 1961 সালে হয়ে গেল 18.5%, কমতে থাকছে। তারপরে এলো বাংলাদেশ, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, তাদেরকে বলা হলো যে হিন্দু ভাইরা তোমরা কোথাও যাও না ভাই, এ বাংলাতেই থাকো, এটা তো তোমার দাদুর দেশ ছিল, তোমার বাপের দেশ ছিল, তোমার মায়ের দেশ ছিল, এই দেশেতেই থাকো। এবং সেই থাকার মাসুল গুনল হিন্দুরাই। 18.5 থেকে হয়ে গেল 74 সালে 13.5। কত শতাংশ কমলো? হিসেব করুন, হিসেব করুন। আজকে আপনাদের হিসেব করার পালা। এরপরে 81 সালে আরো ভয়ঙ্কর অবস্থা হলো, 12% নেমে গেল হিন্দু পপুলেশন। হিন্দু জনসংখ্যা বাংলাদেশে এরা কারা? ওই কবিরা কবিতার লাইন লেখে না, পাখিগুলো সব গেল কই। আমি আজ বলছি হিন্দু জনসংখ্যা গেল কই। 81 সালে কিভাবে 12% পরিণত হলো হিন্দু জনসংখ্যা বাংলাদেশে আমরা জানি না। 91 সালে 10% নেমে আসলো, ভয় আতঙ্ক তখন শুরু হলো। আমরা ছিলাম 28%, আমরা হয়ে গেলাম 10%, এবার আতঙ্ক শুরু। এবং তারপর 2001 সালে এক সংখ্যায় সিঙ্গেল ডিজিটে নেমে আসলো, 10% থেকে কমে 9.2%। 2011 সালে 8.4%। সেন্সাস এখনো 2021 সালে হয়নি, সে কারণে আমরা জানি না এটা 8.4% হয়ে গেছে কিনা। এবং তারপর 2040 সালে শূন্য হয়ে যাবে কিনা, এটা আমি বলছি না। এই মনস্কামনা যারা পূর্ণ করার চেষ্টা করছেন তাদের 2040 সালে শূন্য হয়ে যাবে, তাদের যে বক্তব্যগুলো আরেকবার শোনাবো, আরেকবার শোনাই। সালের পরে বাংলাদেশে ইসলাম ছাড়া আর কিছু থাকবে না ইনশাআল্লাহ। 2040 সালের পরে এমন বাংলাদেশ হবে, যদি কেউ এসপি আর ডিসি হতে চায়, সূরা ফাতিহার বিশুদ্ধ অর্থ বলতে না পারলে ডিসি এসপি বানানো হবে না ইনশাআল্লাহ। ওয়েট এন্ড সি। এমন বাংলাদেশ আমরা গর্ব, আমরা আঙ্গুল চটবো না, বসে থাকবো না। আর বসে নেই উলামায়ে কেরাম। অচিরেই বাংলাদেশে দেখবেন উত্তাল তরঙ্গ হবে, ইসলামের জোয়ারে সমস্ত নাপাক ভেসে সয়লাভ হয়ে যাবে সাগর ইনশাআল্লাহ। কেউ যদি 2040 সালের পরে বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে চান, বুখারী শরীফ পড়াবার যোগ্যতা না থাকলে প্রধানমন্ত্রী বানানো হবে না। এর পাশাপাশি আরেকটা খুব বড় ব্রেকিং এই মুহূর্তে, শেখ হাসিনার ভবিষ্যৎ কি? শেখ হাসিনা ঠিক কোথায় যাবেন? শেখ হাসিনা এখন দিল্লিতে রয়েছেন। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, এই মুহূর্তে সেই ব্রেকিং নিউজ আমরা নেব। খুব বড় খবর এই মুহূর্তে আসছে, গোটা বাংলার মানুষ, গোটা বিশ্বের বাঙালিরা এই মুহূর্তে রিপাবলিক বাংলায় চোখ দিয়ে আছেন। আপনারা শেয়ার করুন। প্রধানমন্ত্রী মোদীর বাসভবনে বৈঠক চলছে। অমিত শাহ এবং রাজনাথ সিং, অর্থাৎ ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী এবং অজিত ডোভাল, তারা বৈঠক করছেন। শেখ হাসিনার ভবিষ্যৎ এই মুহূর্তে কি? অজিত ডোভাল অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তিনি শেখ হাসিনার সাথে কথা বলে আসেন। হিন্ডন বিমানবন্দরে শেখ হাসিনার সাথে কথা বলে আসেন। আমরা যা জানতে পারছি এই মুহূর্তে সূত্রের খবর, শেখ হাসিনা রাত 1টায় লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। শেখ হাসিনা জমানা শেষ। মৌলবাদী এবং জামাতিদের দখলে বাংলাদেশ, সোনার বাংলাদেশ এই মুহূর্তে জ্বলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুঙ্খানুপুঙ্খ মনিটরিং করছেন এই মুহূর্তে। আমরা একবার দেখানোর চেষ্টা করব শেখ হাসিনা তার মুভমেন্টটা রিপাবলিক বাংলায় আমি লাগাতার ট্র্যাক করছিলাম। শেখ হাসিনা কোন পথে কটার সময় বেরোলেন এবং তারপর সকালবেলা যখন তিনি বুঝতে পারলেন যে দেশ ছেড়ে দিতে হবে, নয়তো তার বাবার মতনই খুন হয়ে যাবেন, ঠিক কোন পথে তিনি কলকাতা না এসে দিল্লিতে এলেন, হিন্ডন বিমানবন্দরে নামলেন এবং ওখানেই এই মুহূর্তেও আছেন 8:40 ভারতীয় সময়। একবার দেখি।
AJAX 1431 এই ফ্লাইটে বাংলাদেশের সাতক্ষীরার ঠিক পাশে এক্স্যাক্টলি যদি দেখানো যায় এখানে ঢাকা, ঠিক এই ঢাকা থেকে প্লেনটি ল্যান্ড করে কলকাতার আশেপাশে এবং ঠিক সেই জায়গা থেকে একেবারে স্ট্রেট অর্থাৎ পশ্চিমবঙ্গে ল্যান্ড করে এবং ঠিক তার ওপর একদম স্ট্রেট বাংলা পশ্চিমবঙ্গের যে জেলাগুলো রয়েছে তার ওপর দিয়ে লকার্ড হারকিউলিস এই ফ্লাইটটি একেবারে চপার, সেনার চপার, বাংলাদেশের অফিসিয়াল মিলিটারি চপার, এবং সেই চপারে 24,000 ফিট ওপরে এই মুহূর্তে শেখ হাসিনার ফ্লাইট রয়েছে। রিপাবলিক বাংলা নিজের জিপিএস এর মাধ্যমে এই মুহূর্তে ফ্লাইট ট্র্যাক করছে এই আন্তর্জাতিক যে চপার, সেই চপারের অ্যাক্সেস পয়েন্ট, সেই অ্যাক্সেস পয়েন্টগুলো কিন্তু ভারত সরকার বিভিন্ন এটিএসকে বলে বলে দিয়ে রাখছে, অর্থাৎ ফ্রি অ্যাক্সেস। এখানে আলাদা করে অন্য কেউ মুভমেন্ট করতে পারবে না। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে গোটা এলাকাতে কিন্তু কোনো ফ্লাইট নেই, অর্থাৎ বোঝাই যাচ্ছে একেবারে গ্রিন করিডোরের মাধ্যমে শেখ হাসিনা সে এই জায়গা থেকে দিল্লি এবং দিল্লি থেকে লন্ডন যেতে পারে। দুপুরবেলা বলেছিলেন লন্ডন যেতে পারে শেখ হাসিনা এবং সেটাই মোটামুটি এই মুহূর্তে কনফার্ম হচ্ছে। শেখ হাসিনা লন্ডনেই যাচ্ছেন, মোটামুটি ধরে নেওয়া যায় এই মুহূর্তে রাত 1টায় লন্ডনে যাচ্ছেন। খুব খারাপ লাগছে, একটি ব্রেকিং